প্রথমে সুদীপ্ত দা, আপনি কি বলবেন? মানে জঙ্গল রাজ বলা যায়, একের পর এক ঘটনা। আরজি করের জঙ্গলে একটা পরিষ্কার নিয়ম থাকে, জঙ্গলে ধর্ষণ হয় না, এটা একদম পরিষ্কার। যেটা আমরা তলাতে ক্যাপশনে দিচ্ছি না, যে ধর্ষণতন্ত্র বাংলার শিক্ষায় চাপিয়ে বসেছে, ঠিক সেই জিনিসটাই হয়েছে। আমি তোমাদের এবং দর্শকদের অবগতির জন্য একটা ঘটনা বলি, যেটা খুব বেশি লোক জানে না। কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজে একজন রিসার্চ স্কলারকে এরকম ধর্ষণের হুমকি দেওয়া হয়। তার ভাষাটা ছিল এমন কিছু করা হবে যাতে মেডিকেল টেস্টের জন্য যেতে হবে ইত্যাদি। রিসার্চ স্কলাররা সমবেতভাবে তার প্রতিবাদ করেন, অবশ্যই অধ্যাপকরা প্রতিবাদ দিবস পালন করেন। ব্যাপারটা রাজাবাজার সায়েন্স কলেজের যিনি সেক্রেটারি, তার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পৌঁছয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী উপাচার্য শান্তা দত্ত তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ ইউনিয়ন রুম গুলো হচ্ছে এই বদমাইশির আখড়া। গত 8-9 বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কোনো নির্বাচন হয় না, কিন্তু ইউনিয়ন রুম রয়েছে। ইউনিয়ন রুমে কিছু মানুষের জমায়েত হয়, তারা কেউ ছাত্র ছিল আগে, এখন ছাত্র নয়, বহু মানুষের জমায়েত এরকম হতে থাকে। ইউনিয়ন রুম করেছে যাবতীয় বদমাইশি আখড়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ইউনিয়ন রুম গুলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। এক্ষেত্রে যেটা হয়েছে সেটা ইউনিয়ন রুম নয়, সেটা হচ্ছে গার্ড রুম। নিরাপত্তা রক্ষীর ঘর তো আর বন্ধ করা যায় না। এই ঘটনাটা যেটা হয়েছে দক্ষিণ কলকাতা ল কলেজে, দুটো ছোট ডিটেলস শুধু আমি সংক্ষেপে বলবো, তারপর অন্য আলোচনায় যাবো। প্রথম বর্ষের এই ছাত্রীকে অফার করা হয়েছিল যে তাকে ইউনিয়নের জেনারেল সেক্রেটারি করা হবে। কোন ইউনিয়ন? যে ইউনিয়ন এক্সিস্ট করে না। আমরা সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, প্রথম বর্ষের ছাত্রছাত্রী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়? যখন নির্বাচন হতো তখন কোনোদিন হতে পেরেছে? কখনো হয় না, হতে পারে না। আর দ্বিতীয় যে ঘটনাটা, সেটা হচ্ছে গার্ডস কে মেরে ধরে বার করে দেওয়া হয়েছিল। সেই বেচারি গার্ড এখন চেষ্টা তাকে গ্রেফতার করা হয়েছে। সে গার্ড কি করবে? তার অনেক বড় গার্ড, তারও বড় গার্ড, তারও বড় গার্ড মাথার উপরে বসে আছে। তারা কেউ জেঠু, কেউ কাকু, কেউ মন্ত্রী, কেউ এমএলএ, কেউ এমপি, তারাই সব ধর্ষকদের মাথার উপরে বসে আছে। তার জন্য এই সুযোগ পেয়েছে। এটা একটা ধর্ষণ তন্ত্র, আমি বলছি। এটা একটা ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে যারা ক্ষমতার কাছে নতি স্বীকার করে না, তাদের নতি স্বীকার করাতে বাধ্য করানোর একটা চেষ্টা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটা রেপের ঘটনা হলে আমরা তাদের আলোচনা করতাম না, আমরা ক্রাইম নিয়ে আলোচনা করি না। রেপ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক অপরাধ, তার মনের ভিতর কি আছে আমরা জানি না। একটা জনসমষ্টির মধ্যে আমি বলি, খারাপ শোনা যায়, রেপ হবেই, মানুষের মধ্যে রেপের প্রবণতা থাকবেই। এখানে রেপ হওয়াটা বিষয় নয়, বিষয় হয়েছে যে এমন একটা ঘর তৈরি ছিল যেখানে প্রতিদিন রেপ হতে পারে, এরকম পরিস্থিতি আছে। আর এই যে লোকটা যে প্রধান ধরা পড়েছে, আমি ছাত্র বলছি না, এই লোকটার কথা বলছি, এই ধর্ষকটা যে ধরা পড়েছে, তার বিরুদ্ধে কলেজ নিজেই তার বিরুদ্ধে এফআইআর করেছিল ধর্ষণের ক্ষেত্রে, মলেস্টেশনের মামলায় 20 মামলা আছে এর বিরুদ্ধে। এই লোকটা কাজ করে কি করে? শাসক দলের হাত এর মাথার উপরে আছে, এর মাধ্যমে একটা অবৈধ ব্যবসা চক্র চলে শিক্ষার নামে। সেই জন্য এই লোকটা কাজ করতে পারে, সেই জন্য এই লোকটা ধর্ষণ করতে পারে। রাজাবাজার সায়েন্স কলেজের ঘটনাটা আবারও উল্লেখ করব আমি, সেখানে ছাত্রীরা সংগঠিত হয়েছিলেন, রিসার্চ স্কলাররা সংগঠিত হয়েছিলেন, অধ্যাপকরা সংগঠিত হয়েছিলেন। এই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত ইউনিয়ন রুম তালাবন্ধ করা। ইউনিয়ন নেই, ইউনিয়ন রুম কেন থাকবে? এই সাহসটা, এই পদক্ষেপটা করার ক্ষমতা এই সমস্ত ল কলেজের উপাচার্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ইত্যাদিদের নেই, কারণ তারা শাসক দলের দলদাস মাত্র। আর পশ্চিমবাংলায় তো আমরা আজ বেশ কিছু বছর ধরে এগুলো দেখে যাচ্ছি। বিশেষ করে যেখানটা আমরা দেখলাম যে আরজি করের যে ঘটনাটা ঘটলো, তারপরে সরকার কোনো শিক্ষা তো নিলেই না, উল্টে আরজি করের ঘটনাটাকে অনেকভাবে চাপা দেওয়া, অনেকভাবে এদিক ওদিক করার চেষ্টা তারা করেছেন। ওনাদের এটা সরকারের অভিমুখ, এখান থেকে ওরা কোনো শিক্ষা নিতে চান না। এবং তৃণমূল দলটিকে আমার সবসময় মনে হয় যে একে যদি আপনারা কখনো এইভাবে ভাবতে চাই আমরা যে আচ্ছা লিঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে যদি একে দেখি, কি বর্ণ রাজনীতির প্রেক্ষাপটে, ধর্ম রাজনীতির প্রেক্ষাপটে দেখি, আপনি কোনোটা দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন।
এই দলটির একটি নির্দিষ্ট অভিমুখ হচ্ছে ক্ষমতার দাদাগিরি করা, ক্ষমতার প্রদর্শন করা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা। এবং এদের যেটা কলেজ, যেটা আমরা রিসেন্টলি পরশুদিন থেকে যে ঘটনাটার সাক্ষী হলাম, সেখানেও সেই একই জিনিস, যে একটা দাদাগিরি, একটা ক্ষমতার, এটা হচ্ছে তৃণমূলের রাজনীতির একেবারে গোড়ার কথা। এবং এটাই চলে আসছে। এই যে ইউনিয়ন রুম গুলো তারা দখল করতেন, কারা দখল করছে, তাদেরকে কে রিপ্রেজেন্ট করতে বলেছে, বা তারা কি আদৌ ছাত্রদের প্রতিনিধি? তা তো নয়। দীর্ঘদিন ধরে তো 2017 সালের পর থেকে তো কোনো ইলেকশনই হয়নি। ফলে তারা কাদের প্রতিনিধি? তারা ইউনিয়ন রুমটা কিসের জন্য? যারা সেখানে থাকছে, যে ছাত্র প্রতিনিধিরা থাকছে, তারা তো কোনো ছাত্রদের প্রতিনিধি নয়। তাহলে তারা কারা? এখান থেকে যদি আমরা আলোচনাটা শুরু করি, আমার মনে হয় সুবিধা হবে। এরা হচ্ছে একেবারেই তৃণমূলের দাদা বাহিনী। এবং দেখবেন যে কোনো কলেজে কোনোভাবে ইলেকশন হচ্ছে না, এবং এরা সেই 2000, এটা তো শুনলাম 2012 সালে বোধহয় এই ছেলেটি ভর্তি হয়েছিল কলেজে। তাহলে ভাবুন, 12 সাল থেকে 15, 16, 17 সালে তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা, তারপরেও সে বেরিয়ে গেল, তাকে বার করে দেওয়া হলো, তারপরে সে আবার 22 সালে ঢুকলো। একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে ঢোকে, কিভাবে। কেসটা একটু অন্যরকম। প্রথমে ভর্তি হয়েছিল 12 সালে, এই কলেজ থেকে সে রাস্ট্রিকেটেড হয়েছিল, কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল, কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। ক্ষমা চেয়ে 17 সালে আবার ঢোকার পর চুরি, মলেস্টেশন, নানা কেস, কলেজেরই তারা তৈরি করা কেস। তারপর আবার সেই কলেজেরই থেকে পাশ করার পর সে কলেজেই আবার অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত, গভর্নিং বডি। এইখানটা আবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যে কোনো কলেজ আপনি যদি পশ্চিমবাংলায় দেখবেন যে প্রত্যেকটা কলেজের এই যারা ছাত্র হয়ে ঢোকে, তারপরে যারা ইউনিয়নের দাদা হয়ে ওঠে, তৃণমূলের দাদা হয়ে ওঠে, তারাই অশিক্ষক কর্মচারী হিসেবে আবার কলেজের মধ্যে থেকে যায়। এটা পশ্চিমবাংলার একটা ইউনিক ফিচার। এবং তারা এখানে কিভাবে ঢুকে যায়, এবং তারা নন টিচিং হিসেবে ঢুকে, তারা তো অনেক ক্ষেত্রে আবার আমরা এটাও দেখি, কোনো কি ধরনের পরীক্ষা হলো, কবে তার বিজ্ঞাপন বেরোলো, কিভাবে তিনি সিলেক্টেড হলেন একজন নন টিচিং স্টাফ হিসেবে, কিচ্ছু বোঝার উপায় নেই। গভর্নিং বডির নির্দেশ এসে গেল, সমস্ত কলেজগুলো তাদের পুরো তার কনফিগারেশনটা, মানে প্রত্যেকটা কলেজ তাদের সভাপতি বলুন, গভর্নিং বডি বলুন, এক্সটার্নাল মেম্বার্স বলুন, সেই অঞ্চলের তৃণমূলের নেতা, বিধায়ক, পুরসভার নেতা, এরাই কলেজগুলোকে চালায়। এবং এদেরই সুপারিশে, এদেরই নেতৃত্বে কলেজের কোনো দাদারা, যারা একটু প্রভাবশালী দাদা গোষ্ঠী, তারাই কলেজের নন টিচিং স্টাফ হয়ে যায়। কোথাও কোনো সিলেকশনের ব্যাপারই নেই, উচ্চশিক্ষায় কোনো সিলেকশনের ব্যাপারই নেই। এইভাবে এগুলো কলেজগুলো চলে, এবং এদের দাদাগিরি আমরা লক্ষ্য করেছি, আমরা নিজেরাও দেখেছি, এইভাবেই চলছে। এবং এই ছেলেটির সঙ্গে যে সমস্ত কলেজের আরো সমস্ত দেখবেন মাঝে মাঝে ছবি আমরা টিভিতে আসতে দেখি, প্রত্যেকটা কলেজের দাদাদের সঙ্গেই এদের ছবি, এবং সেই সব দাদারাও কিন্তু সেই সব কলেজের ইলেক্টেড দাদা নয়, তারাও সব ওই মানে তৃণমূলের লোকাল লেভেলের সাপোর্টে বা তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা সমস্ত চারাগাছ থেকে মহিরুহ দাদা।